আমি প্রথম দিন থেকে স্বপনবাবুর একটা জায়গায় একেবারে একমত। ওনারা প্রথম দিন থেকে এটা স্পষ্ট করেছেন যে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া কাজের পদ্ধতি নিয়ে ওনাদের হাজারো প্রশ্ন আছে, কিন্তু পাশাপাশি তারা অবশ্যই এটাও বলছেন যে এসআইআর, যেটা দিয়ে উনি শেষ করলেন, গণতন্ত্রের পক্ষে প্রয়োজন এবং সম্পূর্ণ এসআইআরকে তারা সমর্থন করে। কিন্তু কথা হলো যে বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ না দিয়ে, কার্যত কোনো কারিগরি প্রশিক্ষণ না দিয়ে পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিকভাবে উত্তপ্ত একটা রাজ্যে ন্যূনতম নিরাপত্তাটুকু না দিয়ে যেভাবে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দারের মতো মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, তাতে পদে পদে নির্বাচন কমিশনের পরিকল্পনার অভাবই কিন্তু স্পষ্ট হয়েছে। কতগুলো উদাহরণ দেব। প্রথমে বিহারের মতো বিএলওদের সাহায্যে অন্তত 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নানা জটিলতায়, কার দায় নির্বাচন কমিশন না রাজ্য সরকার আমি জানি না, কিন্তু আসলে ফ্যাক্ট রিমেন্স যে সেই সাহায্যটুকু করা গেল না। ইন্টারনেট সংযোগ, কতগুলো জায়গায় ওই মোবাইলের মাধ্যমে সমস্ত ডেটা এন্ট্রি করার ইন্টারনেট সংযোগ আছে পশ্চিমবঙ্গে। স্মার্টফোন, কতজন বিএলওর হাতে এই ধরনের আধুনিক স্মার্টফোন আছে? প্রত্যেক বিএলওর জন্য একটা স্ট্যাম্পের অবধি ব্যবস্থা করা যায়নি, এমনকি কলকাতা শহরে। অর্থাৎ প্রতি পদে পদে নির্বাচন কমিশনের দিক থেকে একটা এসওপির অভাব একেবারে পরিষ্কার হয়ে গেছে। সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দায়ী করে রিঙ্কু তরফদারের আত্মহত্যার পর যারা পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতি এবং বিএলওদের অক্ষমতার দিকে ইঙ্গিত করছেন, তাদের তো এই প্রশ্নের জবাবও দিতে হবে যে তাহলে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই পর পর বিএলওদের অসুস্থতার মৃত্যুর জন্য কে দায়ী? কর্মসংস্কৃতির অভাব ওই রাজ্যগুলোতে, বিএলওদের অদক্ষতা, নাকি ডাবল ইঞ্জিন সরকার? এই প্রশ্নগুলো তো একইভাবে সেখানেও উঠবে। আর মনে রাখতে হবে যে এই সমস্যায় জর্জরিত বিএলওদের কৃতিত্বতেই 100% এনুমারেশন ফর্ম ইতিমধ্যে বিলি হয়ে গেছে এবং 70%-এর বেশি, এইমাত্র উনি বললেন যে 75%, আমার কাছে 70% প্লাস এই ডেটা আছে, ফর্ম কিন্তু আপলোড হয়ে গেছে। আজই নির্বাচন কমিশন বিকেলে এই কথা আমাদের জানিয়েছে। এরপরও এক কথায় বিএলওদের কি অদক্ষ বলা যাবে? যাই হোক, আমার পরের বক্তা এ রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী অফিসার আইএএস জহর সরকার। শুভ সন্ধ্যা। আমি এই নিয়ে বোধহয় 2বার বা 3বার এই বিষয়ে এখানে বলতে এসেছি, কেন আমার মনে হচ্ছে যত দিন যাচ্ছে জটিলতা বাড়ছে, জটিলতা কম হওয়ার থেকে বাড়ছে। আমার খুব ভালো লাগলো ওই বিএলও স্বপন মণ্ডলের কথা শুনে, তার কনফিডেন্স দেখে খুব ভালো লেগেছে, কারণ আমি তো ওদের দপ্তরেই কাজ করেছি। এসআইআর নিয়ে যে গন্ডগোলটি, তার প্রথম সূত্র কিন্তু আমাদের বুঝতে হবে, এই তৃণমূল কি বলল আর বিজেপি কি বলল না, তার মধ্যে বেশি না ঢুকে যেটা বুঝতে হবে যে এসআইআর বলে আইনে কোনো পদ্ধতি নেই। আমি প্রাক্তন অফিসার হিসেবে দাঁড়িয়ে বলছি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে কোনো আইনে প্রভিশন নেই। যেটা আছে আইনগত সেটা হলো ইন্টেন্সিভ রিভিশন। ওকে, আচ্ছা, এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে একটা গিয়ে কয়েকটি প্যাচ কষা হয়েছে। আমি প্যাচ এবং স্ট্র্যাটেজির মধ্যে ফারাক করতে জানি, আমরা সকলেই জানি। প্যাচটা হলো যে প্রথমে বলা হলো যে বেসিক ডকুমেন্ট আমরা যেগুলোকে বলি, আপনার বেসিক ডকুমেন্ট কি? সব জায়গায় আধার কার্ড লাগান, কোথাও লাগালে বাড়ির একটা কোনো বিল দেখিয়ে দেন, এটাই তো চলে যাচ্ছে এত বছর। বেসিক ডকুমেন্টগুলো নিয়ে নয়-ছয় করা হলো। করে কেন করা হলো তার একটা উদ্দেশ্য, প্রথম এসআইআর এ ওই যে ভদ্রলোক এখন এসছেন তিনি স্পষ্ট করে বলে দিলেন যে এর সাথে সিটিজেনশিপ আমি জড়িয়ে দেব। আমি তখনও বলেছি সিটিজেনশিপ এর সাথে জড়ানোর তোমার কোনো অধিকার নেই। আবার দাঁড়িয়ে বলছে কোনো অধিকার নেই। উনি বলছেন, উনি আমার প্রায় 14-15 বছর ছোট হবে, উনি বলছেন যে কেন আমার আইনে লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া। আলা, ভারতবর্ষে 850টি আইনে লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া, 850টি আইনে লেখা আছে। আমি কিন্তু একবারও বলছি না আমি সিটিজেনশিপের মানে যাচাই করার বিরুদ্ধে, সিটিজেনশিপ যাচাই করা উচিত, কিন্তু এই মৌকায় নয়। এটাই হলো সবচেয়ে বড় কথা। দেখুন, নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব, যেরকম নির্বাচনী দপ্তর আমাদের একটি সেবা দিচ্ছেন, সেই সেবাটাকে উল্টে দিয়ে একটা আতঙ্কে পরিণত হয়েছে। আতঙ্কে পরিণত হয়েছে ওই কয়েকটি প্যাচের ব্যাপার নিয়ে। হ্যাঁ, আর এই
প্যাঁচ এবং আতঙ্ক আমরা কিন্তু আগেও ভুগেছি। আমি 1 মিনিটের জন্য রাজনীতিতে ঢুকছি না, আমি আপনাদের হয়েই বলছি, আগেও হয়েছে। এই একদিকে আতঙ্ক আসবে, একটা সার্জিক্যাল রেড আসবে, কি বলে অপারেশন আসবে, আমরা তসস্থ হয়ে যাব সাধারণ মানুষ। যখন নোটবন্দি করা হলো, মনে আছে লাইনে দাঁড়িয়ে কত লোক মারা গেল, লাইনে দাঁড়িয়ে মারা গেল, কোনো দরকার ছিল না, কারণ সব নোটই ফিরে আসলো, বরং বেশি নোট ফিরল। কেন করলো তারও কোনো উত্তর নেই, তার নিজের সিএজিও তার কোনো জবাব দিতে পারেননি। যখন জিএসটি করলো, জিএসটির আমিও তো কমার্শিয়াল ট্যাক্স কাজ করেছি, জিএসটি আর 2 বছর পরে অ্যানাউন্স করলে খুব ভালো হতো, কারণ তার অনেক প্রিপারেশন বাকি ছিল, যেটাকে আলটিমেটলি 2.5 বছর 3 বছর পরে গিয়ে আবার বদলাতে হলো। তার মধ্যেও চলে আসলো একটা অর্ধবুদ্ধি, অর্ধচিন্তিত একটা টেরার। এই টেরার টেকনিকটা হলো এই জামানার একটি সিগনেচার, এই টেরার। হ্যাভিং সেড দ্যাট, আমার কিরকম মনে হচ্ছে যে 2024 রোলে যদি এত জল মেলানো থাকে, তবে 2024 যিনি জিতেছেন, যারা জিতেছে তারা সবাই ভোর ওপর জিতেছে, তারা সবাই ভোর ওপর জিতেছে। তবে তাদের সকলকে রিকল করা যাক, আর একবার ভোট করা যাক, ওই শুদ্ধিকরণ করে গোবর দিয়ে ভগবান জানে কি কি করে আবার করা যাক। আসল কথা, মনে প্রাণে একজন মানতে পারেননি 2014-তে এত ভারী কমবে। তারপরে আরম্ভ করেছে একটি টেকনিক যে এরপরের ইলেকশনে যেন আমার মনোপ্রুত রোল থাকে, আমার মনোপ্রুত রোল, এটা আমি একদম স্পষ্ট বুঝতে পেরেছি। এবার চলে আসলে এক কয়েকটা উদাহরণে। ফরেনার নাকি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, ফরেনার ঘুরে বেড়াচ্ছে। বিহারে প্রথম শুরু হলো ফরেনার নিয়ে, আমি তখন ইলেকশন কমিশনের সাথে একটু কথাও বলতাম, তা তারা বললো না স্যার আপনি বোঝেন না, খুব ফরেনার। তার আগে যদি আপনাদের মনে থাকে, সে কাশ্মীর থেকে কন্যাকুমারী অমিত শাহ ডিপার্টমেন্ট অর্ডার দিয়েছিল যেখানে বাঙালি পাবে সেখানে ঠেকাবে। যে বাংলাতে কথা বলতে পরিযায়ী শ্রমিক সে মার খেয়েছে, কেরালার মতন স্টেশন মার খেয়েছে, তামিলনাড়ুতেও মার খেয়েছে, কারণ অর্ডার, পুলিশের হাতে অর্ডার দিয়ে দিলে পুলিশ তো তখন আর রং দেখে না, রং দেখে না, দাঁড় করেছে। কটা পেয়েছে? কটা বাংলাদেশি খুঁজে পেয়েছে? কটা বাংলাদেশি খুঁজে পেয়েছে? এই যে শত 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 ভদ্রলোকের গায়ে হাত দেয়নি, যার চাকরি করছে টাই স্যুট পরা, তাদের কারো গায়ে হাত দেয়নি, পরিযায়ী শ্রমিকদের উপর তারা করলো। একটা বাঙালি বিদ্বেষ স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সেই বাঙালি বিদ্বেষ যদি রাষ্ট্রের নীতিতে গিয়ে দাঁড়ায় বা কোনো একটি গোষ্ঠী নীতিতে গিয়ে দাঁড়ায়, তবে তার জন্যই এসআইআর তৈরি হয়েছে। এবার বিহারের কথা সুমন তুলেছিলেন, আমি বিহারের যে রেজাল্টটা পেয়েছি সেটা বলছি। বলা হয়েছিল না বিহারে সব বাংলাদেশি ধরার জন্য আমরা স্পেশাল ইনভেস্টিগেশন করব, সিটিজেনশিপ করব, কোর্টে কাছারি, সুপ্রিম কোর্ট, কথা কি হলো? বিহারে পাওয়া গেছে পার 1000 12 জন সাসপেক্টেড ফরেনার, সাসপেক্টেড ফরেনার পার 1012। আর তার সাথে সাথে বিহার গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন বলছেন 7 or 8 আর নেপালিজ, কারণ বিহার তো নেপালের সংলগ্ন, নেপালের ওই মালয়েশিয়া অঞ্চলের থেকে বিহারে নেবে। তার মানে যেটা বলার চেষ্টা করছে, মেরে কেটে 5 out of 1000 বিহারে বাংলাদেশি পেয়েও থাকতে পারে। 5। আচ্ছা, এখানেও যে বাংলাদেশি নেই আমরা একবার বলছি না, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। বাংলাদেশি যেখানে আছে সেখানে তাদেরকে হয় রেগুলারাইজ করতে হবে, নাহলে তাদেরকে এক্সপেল করতে হবে, করতেই হবে, কারণ এর ভয় না। কিন্তু আপনারা দেখুন, একটা আমেরিকা এখন একটা প্রায় বর্বর স্টেটে পরিণত হয়ে গেছে ট্রাম্পের আমলে। যেই সকাল একটা নীতি, বিকেল একটা নীতি, একটা অত্যাচারের দমনের নীতি চলছে, সেখানেও কিন্তু তারা সারা রাজ্যে সারা রাষ্ট্রের লোককে হেনস্থা করছে না। তারা আইসিই বলে একটা দস্যু দপ্তর তৈরি করেছে, যারা চিলের মতো ঝাঁপিয়ে পড়ে কিছু লোককে তুলে জেলে ফেলে দেয়। আমাদের এখানে প্রতিটি গ্রামের প্রতিটি লোককে বলেছে যে তুমি কাপড় খুলে দাঁড়াও, আমি ব্যাপারটা একটু বুঝে নিই, যে কয়েকটা লোককে খুঁজে বার করবো। আমি বারংবার বলছি সিটিজেনশিপের ব্যাপারে উই মাস্ট টেক আ পজিটিভ ডিসিশন। কিন্তু সিটিজেনশিপের যে নতুন অ্যামেন্ডমেন্টটি হয়েছে, আমরা যেটা পার্লামেন্টে বাধা দিয়েছিলাম তখন, সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টে বাধাটা কিসের জন্য? বাধাটা হলো, হুজুর আপনি ওরমভাবে ডিসক্রিমিনেট করতে পারেন না। সংবিধানের আর্টিকেল 14 বলেছে যে এই ধর্ম উপর আপনি ডিসক্রিমিনেট করতে পারেন না। আর সেই চিন্তাধারা আমি আজ অব্দি রাখছি। আর সেই আইন কিন্তু এখন অব্দি সুপ্রিম কোর্ট হ্যাঁ বলেনি। সুপ্রিম কোর্ট ল্যাজে খেলছে বলে অমিত শাহর মতন
মানে কি বলবো উগ্র প্রকৃতির লোক, তিনিও কিন্তু এটাকে চালু করতে পারছেন না। এক একবার করে এসে এখানকার ঠাকুরনগরে গিয়ে বলছেন হাম কার জায়গা তুমকো নিয়ে, কিন্তু কিছু করে উঠতে পারছে না। উগ্রপন্থী বলাটা আমার ঠিক আছে, আগে শেষ হোক, এটা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক, আমি বলেছি ওনার বক্তব্য শেষ হোক। অমিত শাহকে নিয়ে আমি এখানে কথা বলতে রাজি নয়, কেন অমিত শাহ ওর জন্মের আগে যা করেছে তার আমি বলে দিতে পারি, আমরা সবাই জানি, সব লিখিত। আপনি এর মধ্যে ডিস্টার্ব করবেন না, ফরম্যাটটা আলাদা। আমি আসবো, এটা কি আমি থামালাম। কাজে কথা গায়ে লেগে গেল, ওই সত্যি কথাগুলো বেরিয়ে আসছিল বলে গায়ে লেগে গেল। 12 জন ফরেনার তারা খুঁজে পেয়েছে, 1000-এর মধ্যে 12 জন করে ফরেনার খুঁজে পেয়েছে 1000-এর মধ্যে। এই হলো তাদের আতঙ্ক। ঝাড়খণ্ডের আগেও তারা বলেছিল ঝাড়খণ্ডের ইলেকশন ভর্তি হয়ে যাবে। আমি ফরেনার ইস্যুটা এই জন্য তুলছি যে ফরেনার ইস্যুটা দিয়েই গুগলি বলটা খেলেছে বাংলায়, যে জন্য আমার আপনার এত রকমের চিন্তা, আমাদের মধ্যে চিন্তা এনেছে। এর মধ্যে আসামের কেসটা একবার না ছুঁয়ে পাচ্ছি না। আসামে 8 বছর ধরে তখনকার ওদের দেশেরই চিফ জাস্টিস, ওদেরই পেটুয়া চিফ জাস্টিস বসে জিনিসটাকে সিটিজেনশিপ রোলটা বানালেন। তার থেকে বেরোলো 19 লক্ষ ফরেনার্স আসামে। 19 লক্ষর মধ্যে 12 লক্ষ বাঙালি হিন্দু। বাংলাতে যে সেটা নয় কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? কাজের কথায় আসা যাক। বিএলওদের ওপর যে অমানবিক চাপ ফেলেছে সেটা কিন্তু আমাদের আমলে, আমরা যখন এই চালিয়েছিলাম তখন এরকম টাইপের লোক ছিল না। যাই হোক, যারা আজকে চেঁচামেচি করছে তাদের এইটুকু সংখ্যা ছিল। তারা বিএলওরা তামিলনাড়ু তো স্ট্রাইকে গেছে, কেরালা তো স্ট্রাইক করছে ইত্যাদিতে। বাংলায় যে তারা একটা উগ্র একটা স্ট্যান্ড নিয়েছে তাতে খুব একটা অস্বাভাবিক কিছু নয়, তারা তাদের বক্তব্য তারা রেখেছেন। কিন্তু বিএলওদের ক্ষেত্রে তারা যথেষ্ট সংযম দেখিয়েছেন চাপের মধ্যে। একটি শ্রেণী পারেননি, তাদের মধ্যে অনেক দুর্ঘটনা হয়ে গেছে, সব মানছি। কিন্তু বিএলওদের সাথে আমি যেটা লক্ষ্য করছি সেটা না বলে পারছি না, সেটা হচ্ছে অনেক জায়গায় দেখছি একজন বিএলএ থাকছে। বিএলএ কে জানেন? বিএলওর পলিটিক্যাল পার্টির বুথ লেভেল অথরিটি, বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট। প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে বলা হয়েছিল তোমরা বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট পাঠাও। বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট আমরা যখন যে কজনকে দেখেছি, খবর নিচ্ছি, শুধু একজন, আর সে একজন হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থক। এখন তারা যদি সাথে সাথে সব জায়গায় যায়, প্রভাবিত করার একটা সুযোগ থাকলেও থাকতে পারে, এটা আমাদের সাবধান থাকতে হবে। তারা যদি সবসময় যায় তাদের সাথে, এইটা যেন বিএলও ভাইদের একটাই আমার অনুরোধ যে প্রভাবিত হবেন না। সিইও থেকে নিয়ে বিএলও অব্দি কেউ যদি প্রভাবিত হয়, ভারতবর্ষের রিয়াকশন কিন্তু চলতে পারে না। হ্যাঁ, আবার শুনছি, আমি আমার পুরোনো অফিস সিইও অফিসে জিজ্ঞেস করছিলাম, তারা বলছিল না বিজেপিও দিয়েছে, তারা দিয়েছে ওই কয়েকটি রাজ্যে যেখানে তারা মুসলিম বেশি মনে করে। আর চরিত্র, ধর্মনিরপেক্ষতা, ধর্মান্ধতা এগুলো নিয়ে তো এখানে আলোচনা করে কোনো লাভ নেই। এ তো রক্ত রন্ধে রন্ধে ঢুকে আছে। আসলে ঘটনাটা হচ্ছে যে আমাদের একটা বড় সংখ্যা ভোটার আছে এখন, 7.66 আর সামথিং। আমাদের 10 কোটির একটু ওপরে, 18 ঊর্ধ্ব যদি আপনি পপুলেশনটা ধরেন, তবে কিন্তু এই পপুলেশনে এসে দাঁড়াচ্ছে। কিন্তু আপনি 2002-এর সাথে ধরেন, দেখবেন প্রচুর বেড়ে গেছে। অতএব কি হতে পারে এই অপারেশনে? কি হতে পারে এই অপারেশনে? কি হওয়া উচিত? 1 নম্বর হলো প্রচুর ডেড অ্যান্ড মিসিং ভোটার আছে, এগুলো এলিমিনেট করে দিতে হবে। প্রচুর ডেড, কে ঢুকিয়েছিল, কে ওটাকে পুষে রেখেছিল, কে ডেড ভোটার হয়ে গিয়ে ভোট দিয়েছিল। মশাই, আমি ওখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে আমি বলবো, কোন রাজনৈতিক দল এই ফায়দা নেয়নি অ্যাফিডেভিট করতে পারবে না। সব রাজনৈতিক দলের নেতারা লিগ বা লোকেরা নিয়েছে। ডেড যেখানে, মিসিং যেখানে, বম্বেতে চলে গেছে, তার নামে ভোট দেওয়া, এসব হয়েছে। এগুলোকে যতখানি সম্ভব পরিষ্কার করে দিক,
পরিষ্কার করে দিক। কোন বিএলএ কে কোন অথরিটি কে কি বললো এগুলো না শুনে, কার জাত কি সেসব না শুনে করে দেওয়া উচিত। ধরুন তৎকার খাতিরে আমি বলছি, হাজার হাজার লক্ষ লক্ষ লোক ট্রান্সফার হয়ে গেছে কলকাতার থেকে এবং মফস্বল থেকে এই নিউ টাউনে, বা আপনার এই কি বলে গেটেড কলোনি, ওই যে নতুন সব হাউজিং এস্টেট গুলো হয়েছে, তারা কি নাম কেটে গেছে? কাটেনি। অতএব তাদেরগুলো এবার বাদ দিতে হবে। আবার সে চলে আসি, তবে যারা কাগজ দেখাতে পারছে না তাদের অবস্থা কি হবে? সিটিজেনশিপ পেপার বা সিটিজেনশিপ যদি সন্দেহ করে কি হতে পারে? ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হলো তাদের ভোটের অধিকার দেওয়া না যেতে পারে, বা ভোটের অধিকার তাদের পাওয়া উচিত না, তাদের ভোটের অধিকার পাওয়া উচিত না। তাদের ভাগ্য কি হবে সেটা সরকার পরে নির্ধারণ করুক। কিছু তো আছেই, কিছু তো আছে, কেন ওপেনলি বলছে তো, মতুয়া ভাইয়েরা বলছে যে আমাদের মধ্যে লাইন করে দাঁড়িয়ে আছে সার্টিফিকেট পাওয়ার জন্য। তার মানে কি 2014 পরে তারা কাগজপত্র এসছে, তাদের কাগজপত্র নেই। মতুয়া ভাইদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আপনার মুর্শিদাবাদ ভাইদের ক্ষেত্রে তাই হয়ে থাকতে পারে, একই হয়ে থাকতে পারে। তাদের ভাগ্য নির্ধারণ করুন সুপ্রিম কোর্ট এবং পরবর্তীকালে সিটিজেনশিপ ডিপার্টমেন্ট। এই নতুন সিইসি জ্ঞানেশ কুমারকে তার মধ্যে ঢুকে যাওয়ার কোনো উচিত ছিল না, তার ঢোকাতে আজকে আমাদের এই গন্ডগোলগুলো হয়েছে, এই জুজু দেখানো। আর লাস্টে আমি একটি কথা বলবো যে দেখুন, লোকুর কমিশনের কথা উনি বললেন, সিটিজেনশিপ কমিটি অন ইলেকশন বললেন, ওই রিপোর্টে আমারও হাত ছিল বানানো, এখনো আছে তাতে ছাপ। আমরা চেষ্টা করেছি যতক্ষণই নিউট্রাল থাকতে, মাঝে সে লোকে চেঁচিয়ে বেড়ায় যারা খুব বোঝে না, কিন্তু আমরা চেষ্টা করছি যতক্ষণই নিউট্রাল থাকতে। এই নিউট্রালিটির মধ্যে আমরা একটা যেটা বুঝতে পারছি সেটা এই একটা ক্রমাগত স্নায়ুচাপের খেলা, যেটা আক্রমণাত্মক খেলা হচ্ছে, তাতে দুটি বৃহৎ দল চলে আসছে। দুটি বৃহৎ দল তারা একটা বাইনারি এস্টাবলিশ করছে, হয় আমি না হলে তুমি। কেউ বলছে আমার এই এই লজিক, এই এই আবেগ আমার জন্য আমার যেগুলো চলে আসো, আমার জাত সর্বনাশ হয়ে গেল, আমার দেশ সর্বনাশ হয়ে গেল। কেউ বলছে এদের প্রাণ চলে গেল, এদের বাঁচাও। আপনারা লক্ষ্য করে দেখবেন, বাংলার মানুষকে বলুন বুকে হাত দিয়ে কথা বলতে, তারা বলবে আমরা এই রাজনৈতিক দলকেও চাই না, ওটাকেও চাই না, বেশিরভাগের লোক বলবে। কিন্তু আমাদের কাছে কোনো তৃতীয় অল্টারনেটিভ নেই, তৃতীয় অল্টারনেটিভ নেই। এটাই হলো সবচেয়ে বড় দুঃখ। আমরা একটা বাইনারি ট্র্যাপে পড়ে যাচ্ছি, কারণ যারা তৃতীয় হিসেবে দাঁড়িয়েছিল তারা খুব একটা কিছু করে উঠতে পারেনি, তারা একটা খুব করে উঠতে পারেনি। শেষে আমি বলবো, এক্সইওএ 7.64 থেকে প্রায় 70 লাখ 80 লাখ ডেড, ডুপ্লিকেট অ্যান্ড মিসিং কাটা, নাম কাটা অস্বাভাবিক হবে না। সে যেই যার মতনই চেঁচামেচি করুক, ডেড হলো তো ডেড, তো নাম কাটতেই হবে না বাবা। ডেড, ডুপ্লিকেট, ট্রান্সফার্ড ভোটার, তাদের নাম বাদ দিতেই হবে। আবার নতুন যারা ভোটার এসছে তাদেরকে আমাদের গ্রহণ করতে হবে। অতএব ফিগারটি আমার নিজের আন্দাজ 7.64 থেকে কিছুখানি কমে আসবে, নেট অ্যাডিশনটা কিছুখানি কমে আসবে। সেই নিয়ে যেন রাজনীতিকে এমন একটা নোংরা স্থলে নিয়ে না যাওয়া হয় যেখানে লোকের সুইসাইড করতে হয়, লোকের আঘাত পেতে হয়। সাধারণ মানুষ, তার একটা নাগরিক দায়িত্ব আছে, তার একটি নাগরিক অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে ভোট দেওয়ার। তাকে নিয়ে আর এত শকুনির পাশা খেলবেন না, এ বলে বক্তব্য শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।